ম্যাডাম, ডিভোর্সের কারণ হিসেবে কি লিখব? আপনার হাজবেন্ড আপনার ওপর শারীরিক টর্চার করেন নাকি পরকীয়া প্রেম? কিছুই না, কিছুই না ম্যাডাম। তাহলে লিখি আপনার শ্বশুরবাড়ির লোক আপনার ওপর টর্চার করে? না। তাহলে কিভাবে ডিভোর্স হবে ম্যাডাম? লিখুন আমরা আর সম্পর্ক এগোতে পারছি না, তাই ডিভোর্স চাই। কিন্তু ম্যাডাম, এটা তো স্ট্রং কারণ না। স্ট্রং কারণ ছাড়া তো ডিভোর্স সম্ভব না। আপনি লিখুন, আমার হাজবেন্ডের ওপর তো আমি অযথা দোষারোপ করতে পারবো না। আমরা আমাদের সম্পর্ক এগোতে পারছি না, চাইছি না, জন্য আলাদা হতে চাইছি। ডোন্ট মাইন্ড ম্যাডাম। আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? জি। 4 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করি এবং 7.5 বছর সংসার আমাদের। ম্যাডাম, এতদিন পর ডিভোর্স? জি। আনোয়ার শেখ এবার সোজা হয়ে বসলেন। চশমাটা ঠিক করে মনোযোগী হয়ে তাকালেন তার সামনে বসে থাকা নারীটির দিকে। ছিপছিপে, মাঝারি গড়নের উজ্জ্বল শ্যাম বর্ণের সে। পরনে বেগুনি রং একটা শাড়ি, তার সাথে ঢিলেঢালা একটা বেনি। সাজগোজ খুব সাধারণ, আর হাতে কালো চামড়ার একটা ঘড়ি। ব্যাস, একটা কালো চামড়ার ব্যাগও সে কোলের ওপর নিয়ে বসে আছে। সাজগোজ কিংবা মুখের নকশা দেখে মনে হচ্ছে রুচিশীল একজন মানুষ, আর বেশ টাকা পয়সাওয়ালা। এত মায়াবী মেয়েটার কি এমন হলো সে ডিভোর্স চাইতে আসলো? এসব নানা কিছু ভাবনা মাথায় আসলো আনোয়ার সাহেবের। হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে উনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি কি? জি বলুন। আর আমাকে ম্যাডাম বলার দরকার নেই, আমার নাম রুশরা। রুশরা বলেই ডাকতে পারেন। রুশরা মা, আপনি আমার মেয়ের বয়সী হবেন। মা, আপনি খুব মায়াবী। এমন মায়াবী মানুষের জীবনে দুঃখের ছায়া নামার কারণ কি জানতে পারি মা? আপনি আমাকে আপন ভেবে বলতে পারেন, যদি আমি সমস্যা সমাধান করতে পারি। এবারে একটু নড়েছে বসল রুশরা নামক নারীটি। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আপনি শুরু থেকেই শুরু করুন মা, কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলেবেলার কাহিনী থেকেই শুরু করি। আচ্ছা। একটু দম নিয়ে বলতে শুরু করল সে। আমার বাবার বাড়ি রংপুরে। রংপুরের স্থানীয় মানুষ আমরা। আমার ছোট চাচা রাজনীতি করতেন এবং সেই সুবাদে আমাদের খুব নামডাক এলাকায়। আমাদের যৌথ পরিবার, সেই সুবাদে ভাইবোন সংখ্যা মোটামুটি অনেক। ফুপিরাও আমাদের সাথেই থাকতেন। তো সব ভাই বোনের মধ্যে আমি সবচাইতে ছোট এবং আমার বাবার একমাত্র মেয়ে। বাবা মা অনেক কষ্টের পর আমাকে পেয়েছেন। এক মেয়ে এবং সবার ছোট হিসেবে আমি ছিলাম সবার চোখের মণি। আমি মুখ দিয়ে বলার আগেই সবকিছু হাজির হয়ে যেত আমার সামনে। এত এত আদর থাকা সত্ত্বেও আমার মধ্যে উড়নচণ্ডী স্বভাবটা আসলো না। এই ব্যাপারটায় সবাই অবাক, আবার গর্ববোধ করতে থাকলো। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, স্কুলে সবসময় প্লেসের মধ্যেই থাকতাম। ভালো স্টুডেন্ট, সাহসিকতা এবং ভদ্রতার কারণে আমার নামডাক ছিল পাড়ায়। বন্ধু বান্ধবের মায়েরা আমাকে দিয়ে সবসময় তুলনা করত, এই নিয়ে বন্ধু মহলে অনেকেই আমাকে পছন্দ করত না। আমি ওসব আমলে নিতাম না। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে ছিল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কথা আমলে না নিলেও যদি একবার আমার সাথে অভিমান করত তাহলে আমার পৃথিবী থমকে যেত। আমি অশান্ত হয়ে উঠতাম, বুঝতে পারতাম না আমার এখন কি করা উচিত। ও অবশ্য বেশি রেগে থাকতো না, তবে ওর যখন রাগ ভাঙত তখন আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতাম। ও খুব হাসতো, হেসে বলতো, এখন যে খুব কাঁদছিস, যখন আমার বয়ফ্রেন্ড হবে বা তোর বয়ফ্রেন্ড হবে তখন তো ভুলেই যাবি। এরকম পাগলামি করতে পারবি না। আমি আরো কেঁদে ফেলতাম, বলতাম, ওরকম দিন কখনোই আসবে না। কিন্তু ওরকম দিন আসলে আসলো জীবনে। ক্লাস 9-এ ওর একটা বয়ফ্রেন্ড হয়ে গেল। ওর বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে ওর সাথে আমার যেই বন্ডিংটা আগের মতো থাকলো না। আমি ওকে বলতাম তুই বদলে যাচ্ছিস, কিন্তু ও বলতো না, আমি আগের মতোই আছি। আমি আর কিছু বলতাম না। ওর বয়ফ্রেন্ড আমার সাথে পরিচিত হওয়ার পর আমাকে নক দিত মাঝে মধ্যে। আমি তেমন রিপ্লাই করতাম না। একদিন ওর বয়ফ্রেন্ড সহ ও ঘুরতে যাচ্ছিল, তো সেদিন আমাকেও নেয়। আমরা দুজনেই শাড়ি পরেছিলাম। আমরা যখন রাস্তায় ঘুরছি,
ভিড়ের মাঝে এক ফাঁকে ছেলেটা আমার শরীরে বাজেভাবে হাত দেয়। আমি তৎক্ষণাৎ আমার বান্ধবীকে বলে দিই, বান্ধবী ক্ষেপে যায়। ছোটখাটো ঝগড়া করে চলে আসি। অন্যদিনের মতো ও আর আমাকে মানাতে আসে না। আমার খুব খুব কষ্ট হয়। আমি নিজেই থাকতে পারছিলাম না, তাই পরে আমিই যোগাযোগ করি। সব ঠিক হয় মোটামুটি, কিন্তু আমাদের দূরত্ব কমে না। এর মাঝে ছেলেটা আবার আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমি বান্ধবীকে বলায় ও ভায়োলেন্ট হয়ে যায়। আমি ওকে প্রুফ দিতে চাই, কিন্তু ও কিছু দেখতেই রাজি না। ওই ছেলের প্রতি ওর ভালোবাসা এতটাই গভীর যে ও আমাদের বন্ধুত্ব ভুলে যায়। আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব খুব কষ্ট পাই আমি। ওই ঘটনার পর থেকে আমার ভালোবাসার ওপর একটা ঘৃণা চলে আসে। যে ভালোবাসা মানুষকে অন্য সম্পর্ক থেকে দূরে নিয়ে যায় তা অভিশপ্ত, এটাই মনে হতে থাকে আমার। আমি হয়ে যাই অনুভূতিহীন পাথর স্বরূপ। আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম তখন একটা ফ্যামিলি অকেশনে আমার কাজিনদের বন্ধুরা দাওয়াতে এসেছিল। সেই বন্ধুদের মধ্যে একজন ছিল আমার হাজবেন্ড ইয়াসির আহমেদ। সেদিনই নাকি আমাকে ভালো লেগে যায় তার, কিন্তু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখে আমি তার চেয়ে বয়সে অনেক ছোট। সে তখন অনার্স ফাইনাল ইয়ারে আর আমি এসএসসি পরীক্ষার্থী। বয়সের ব্যবধানের সাথে সাথে ফ্যামিলি স্ট্যাটাসেরও মিল ছিল না আমাদের। আর তাছাড়াও আমি স্বাধীনচেতা ফ্যামিলির মেয়ে, অপরদিকে সে রক্ষণশীল ফ্যামিলি বিলং করে। স্টুডেন্ট সেও ভালোই ছিল, তারাও রংপুরেরই বাসিন্দা কিন্তু গ্রামাঞ্চলের। ওদের পৈতৃক সম্পত্তি অনেক, বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওরা 3 ভাইবোন এবং ওই সবার থেকে বড়। বড় হিসেবে ওর দায়িত্বও বিশাল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর টিউশন করিয়ে যা আর্ন হয় তা বাসায় পাঠায়। যদিও বা ওদের অভাব নেই, কিন্তু এক্সট্রা অ্যাসেট এগুলো। আর ম্যাক্সিমাম সময়ই সকল খরচ ওর চাচা দিয়ে থাকেন না চাওয়া সত্ত্বেও। কারণ একটাই, ওর বাবা ওর চাচাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন ছোট ভাইয়ের আসনে বসিয়েছে, পড়াশোনা করিয়েছে, সম্পত্তি লিখে দিয়েছে এবং সংসার পেতে দিয়েছে। ওর চাচা ওর কাছে আরেকজন বাবা। আমি মূলত ওর সম্পর্কে প্রথম দিনই ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কারণ ও আমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিয়েছে ও আমার ওপর ইন্টারেস্টেড। আমি তো ভালোবাসায় তখন বিশ্বাসী না, ওর স্ট্যাটাসটা মনে করিয়ে দেবার জন্যই সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো প্রপোজ করে দিবে, কিন্তু আমার ধারণা ছিল ভুল। ওরা আরও 3 দিন আমাদের বাসায় থাকলো, কিন্তু প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন থেকে আমার ওপর ইন্টারেস্ট দেখালো না, আর এমনকি আমার দিকে তাকাতো না অবধি। আমি ভাবলাম নিশ্চয়ই ভাইয়ারা ব্যাটাকে কিছু বলে আটকেছে। কয়েকদিন পর আমার স্কুলের সামনে হঠাৎই তার সাথে দেখা। আমাকে দেখে সেই এগিয়ে এসে কথা বলল। আমি তো অবাক, তবুও ভদ্রতা বজায় রেখে কথা বললাম। সে আবার আমাকে চা খাওয়াতে চাইল। আমার বিরক্ত লাগছিল, আমি নানা অজুহাত দেখিয়ে চলে আসলাম। 2 দিন পর আবার দেখা হলো ওই স্কুলের সামনেই, কিন্তু সেদিন ছাড়ল না, চা খাওয়ালই। দ্বিতীয় দিনও আমলে নিলাম না, কিন্তু এরপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগল। কখনো বাসার গলির সামনে, কখনো মোড়ের দোকানে, কখনো স্কুলের সামনে, কখনো বা টিউশন ক্লাসে গিয়ে। বারবার তো ইনসিডেন্টালি দেখা হতে পারে না। এবার আমার মস্তিষ্কে ব্যাপারটা নাড়া দিল। কিছুটা চিন্তা আর পাল্টা নজরদারি করতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে আসলে আমাকে ফলো করে, আমার পিছেই লেগে থাকে, কিন্তু ঠিক ছ্যাঁচড়া প্রেমিকের মতো না। অথবা ওরকমই, কিন্তু বোঝাতে চায় না। যেদিন আমার কাছে ব্যাপারটা খোলাসা হলো সেদিন আমি ঠিক করলাম এবার সরাসরি কথা হবে। পরদিন সে আবার দাঁড়িয়েছিল আমার স্কুলের সামনে। আমি সোজা বেরিয়ে তার কাছে গিয়ে বললাম, ওইদিকে চলুন, কথা আছে। সে ভয়ে চুপসে গেল, কিন্তু আমার পেছনে পেছনে গেল। কলেজের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুর পাড়ে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি আমার পেছনে পেছনে ঘুরঘুর করেন কেন? সে থতমত খেয়ে জবাব দিল, আমি কই, মানে প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা হওয়া তো ইনসিডেন্স না। 2-1 দিন দেখা হলো মানলাম, কিন্তু গত 1 মাস থেকে প্রতিদিন। আসলে রুষা, দাঁড়ান, আগে আমাকে কথা বলতে দিন। আপনি আসলে আমার পিছে পড়েছেন কেন?
আমার আর আপনার বয়সের ব্যবধান দেখেছেন? আপনি ভালো জায়গায় পড়াশোনা করছেন, ভদ্র মানুষ, অথচ একটা টিন এজ মেয়ের পেছনে এভাবে পড়ে আছেন। আপনার আসলে মতলবটা কি? আমার ভাইয়েরা আপনাকে বলেনি আমার সম্পর্কে? নাকি আমাদের টাকা পয়সা দেখে? ইনাফ রুষা, তুমি আমাকে বলার সুযোগই দিচ্ছ না, শুধু নিজের মনগড়া গল্প পেরে যাচ্ছ। আমার স্বভাব এরকম নয়, কিন্তু হয়ে গেছে, আমি কি করতে পারি? সেদিন তোমাকে দেখার পর থেকে, তোমার খোঁজ খবর নেয়ার পর থেকে আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি কি করব এখানে? আমি অনেকবার ভেবেছি তুমি কোথায় আর আমি কোথায়, আমাদের কিছুরই মিল নেই, তবুও এই বেহা মনটা মানছে না। তোমাকে আমার ভালো লেগে গেছে, এখানে আমার দোষ কোথায় বলো? রাতে আমি ঠিকমতো ঘুমুতে ভুলে গেছি, চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে ওঠে। তোমাকে পাবো না ভাবলে বুকে ব্যথা হয়। শোনেন, এসব ব্যথা ট্যাথা আসলে আমার জন্য না, আপনার হার্টে প্রবলেম হইছে, ডাক্তার দেখান। আমার ডাক্তার তো তুমিই রুষা। আরে আজব, আমি ডাক্তার হতে যাব কেন? ভালোই ভালোই বলছি, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, নইলে হাত পা আস্ত থাকবে না। বিরক্ত হয়ে বললাম আমি। আমি কি তোমায় ডিস্টার্ব করছি রুষা? উনি অসহায়ভাবে জিজ্ঞেস করলেন। হ্যাঁ করছেন, নেক্সট টাইম আর যেন না দেখি। রূঢ়ভাবে বলে আমি চলে গেছিলাম, ফিরেও তাকাইনি। বাসায় এসে ভেবেছিলাম থ্রেড দিয়েছি, কাজ হবে নিশ্চয়ই, কিন্তু না হলো না। পরদিন একদম গলির মুখে আমি চোখ পাকিয়ে তাকাতেই সে মাথা নিচু করে বলল, তোমাকে না দেখে ভালো লাগছিল না রুষা। আমি জবাব না দিয়ে চলে গেলাম। তারপর আবার একদিন দেখা হলো, প্রতিদিনই সকালে নয়তো বিকেলে দেখা হতোই, আর আমি পাত্তা না দিয়ে চলে আসতাম, তবে তার মুখে একটা কথাই ছিল, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না রুষা। আরও একটা মাস অতিবাহিত হলো। একদিন কাক ডাকা ভোরে হঠাৎ সে আমার বাড়ির সামনে এসে আমাকে কল করল। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ না করলেও একসময় বিরক্ত হয়ে রিসিভ করতে হলো। আমি হ্যালো বলার আগেই ওপাশ থেকে কথা ভেসে আসলো, আমি তোমার বাসার সামনে রুষা, প্লিজ একবার আসবে। আমি কণ্ঠ শুনেই বুঝতে পেরেছিলাম কে, এবং অবাক হয়ে গেছিলাম তার সাহস দেখে। কয়েকটা কড়া কথা শোনানোর জন্য নিচে গেছিলাম, কিন্তু আমি তো আরো অবাক। কুচকানো একটা শার্ট, এলোমেলো চুল আর টকটকে লাল চোখ নিয়ে সে দেয়ালে মিশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক পা দু পা করে এগিয়ে এসে আমার গালে হাত দিয়ে বলল, ঢাকায় ফিরবো রুষা, তোমাকে কতদিন দেখব না, খুব কষ্ট হচ্ছে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম লোকটার দিকে। দেখতে পারবে না জন্য কেউ কাঁদে? ভ্রু কুচকে বললাম, কেঁদেছেন আপনি? সে মাথা নেড়ে বলল, উহু, কিন্তু ঘুমাতে পারিনি। আসতে আসতে 6 মাস লেগে যাবে। আমি কি তোমাকে কল করতে পারি? না, পারেন না। প্লিজ রুষা, কাতর স্বরে রিকোয়েস্ট করল সে। আমার হাসি পেয়ে গেল, হাসি চেপে বললাম, ঠিক আছে, কিন্তু যখন তখন কল দেয়া যাবে না। একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, সেটা আমি বলে দিব। এবার তার মুখে হাসি ফুটল। সে প্রশস্ত হাসি দিয়ে আচমক আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ রুষা, থ্যাংক ইউ। আমি দ্বিতীয়বার হতভম্ব। মৃদু চিৎকারে বললাম, করছেন কি? সে চট করে সরে এসে মাথা নিচু করে বলল, সরি রুষা, বুঝতে পারিনি। আমি চুপ করেছিলাম। সে আবারও বলল, সরি রুষা, এক্সট্রিমলি সরি, মাফ করে দাও। কানে ধরেন। কান ধরব? আজ্ঞে। সে ইতস্তত করে কানে ধরল। হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আমি তো হাসব না তার সামনে। হুট করে পেছনে ঘুরে গেলাম আর বাড়ির ভেতরে হাঁটা দিলাম। সে পেছনে থেকে জানতে চাইল, আমি কি এভাবেই থাকব? বাড়ির ভেতর ঢুকে মাথা বাড়িয়ে বললাম, 2 সেকেন্ডে উধাও হতে পারলে ভালো, নইলে দাঁড়িয়ে থাকেন এভাবে। এবার তার মুখে হাসি ফুটল। সে মৃদু চিৎকার করে বলল, ভালোবাসি প্রিন্সেস, খুব মিস করব। কিন্তু আমি কেন যেন লজ্জা পেয়ে হেসে দিলাম। লোকটা সত্যিই পাগল। আমাদের প্রেমের সূচনা মূলত সেদিন থেকেই। আমি অবশ্য তখনও হ্যাঁ বলিনি, একতরফা ওই বলে যেত। আমি ছিলাম একজন ভালো শ্রোতা।
মুঠোফোনের ওপাশে ওর সব অনুভূতি বিনা সংকোচে প্রকাশ করে যেত, আর এপাশে আমি ওর নিঃসংকোচ প্রকাশভঙ্গিমা দেখে হাসতাম, কখনো ভালো লাগতো, কখনো বা লজ্জায় লাল হতাম, এটা ভেবে ভালোবাসা জিনিসটা আমার জীবনেও এসেছে সত্যি। ওর প্রতি যে আমার একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছে সেটা আমি বুঝতে পারতাম তক্ষুনি, খুব বেশি করে যখন স্কুল থেকে বেরিয়ে ওকে অপেক্ষা করতে দেখা যেত না। টিউশন ক্লাসের বাইরেও নেই, গলির মাথায়ও দাঁড়িয়ে নেই, শুধু আছে মুঠোফোনের বিপরীতে। মাঝে মধ্যে কান্না পেত, এই কান্নার মানে আমি জানতাম না। নিজেকে বকে দিয়ে বলতাম, সম্পর্ক নেই আবার কান্না কিসের। আমি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতাম। নিজের কষ্ট, আনন্দ যতটা প্রকাশ করার দরকার ততটা করতাম না, ভালো লাগতো না কেন জানি। এজন্য কষ্টের রাতগুলিতে যখন মনে হতো হ্যাঁ ও হয়তো আমাকে সঙ্গ দিলে মন খারাপ ছুটে যাবে, তখনও আমি যোগাযোগ করতাম না ওর সাথে। ও একটা মেসেজ পাঠালে শুধু সেটারই জবাব দেয়া হতো, পাল্টা প্রশ্নও কখনো করিনি। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা এসে গেল, পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম। সব কিছুর থেকে দূরে, ওকে না বলেই ফোনটাও বন্ধ করে রেখে দিলাম। পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছিল, প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে ইচ্ছে করত ফোনটা বের করে ওকে নিউজটা জানাই, কিন্তু আবার মন বলতো ফোন বের করা মানে লক্ষ্যচ্যুত হওয়া। এই ভেবে আর অশান্ত মনকে শান্ত করা হতো না। যা হোক, পরীক্ষা আমার ভালোই ভালোই কেটে গেল। প্র্যাকটিক্যাল শুরু হবার আগে বাবা জানালেন লাস্ট প্র্যাকটিক্যাল শেষে একদিন গ্যাপ দিয়ে পরদিনই আমাকে ঢাকায় পাঠাবেন খালার বাসায়। কলেজ ওখানেই। জানি না কেন এটা শুনে আমার দারুণ খুশি লাগলো, সেও তো ঢাকাতেই থাকে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তারই একটা সাইন। দুটো দিন উদ্দীপনায় কাটল। লাস্ট প্র্যাকটিক্যালের দিনে সকল বন্ধুরা মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব, কে জানে আর কখনো সবাই একসাথে থাকার সুযোগ হবে কিনা। পরীক্ষা শেষে বাইরে এসে দাঁড়িয়ে অন্যদের আসার অপেক্ষা করছি, হঠাৎ মনে হলো একটা পরিচিত মুখ। উৎসুক হয়ে চারিদিকে খুঁজতে থাকলাম, ভাবছিলাম সে আসবে কি করে। এই খোঁজাখুঁজির মধ্যে হাতে টান পড়ল, কারো শক্ত হাত আমার কবজিটা মুঠো বন্দি করে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগল। রাতে রাতে নিজেকে সামলে নিলাম মানুষটাকে দেখে। ইয়াসির। আমি একই সাথে অবাক এবং খুশি হলাম। খুশির যুক্তিযুক্ত কারণ জানি না, কিন্তু মনে অন্যরকম এক আনন্দ হলো আমার। কোনো এক গলির মুখে নিয়ে গিয়ে সে আমার হাতটা ছেড়ে দিল, আমি চোখ তুলে চাইলাম তার মুখ পানে। বিস্ময় মুখ হা হয়ে গেল আমার। সুন্দর মতো চেহারা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চোখ বসে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে, চুল উস্কো খুস্কো, দাড়ি বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে রাস্তার পাগল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু তার আগেই সে এক প্রকার চেঁচিয়ে বলল, আমাকে তোমার মানুষ মনে হয় না? হ্যাঁ, প্রায় 2 মাস হলো যোগাযোগ বন্ধ করেছ। জানি পড়ার চাপ, কিন্তু আমাকে একটা বার বললে হতো না? হুট করে ফোন অফ করে রেখে দিয়েছ। রাইটিং শেষ, অ্যাটলিস্ট শেষ এক্সামের দিন তো একটু যোগাযোগ করলে হতো। তোমার বিরহে আমার মরণশায়ী কথা তো তুমি জানো, এত নিষ্ঠুর কেন তুমি? সব জেনেও নীরব। আমি 2 কদম এগিয়ে এসে বললাম, আমাদের কি মান অভিমানের সম্পর্ক হয়েছে? জবাবদিহিতার অধিকার আছে? আমার অনুভূতি তোমার কাছে কিছুই না, তাই না? আমি তোমাকে ভালোবাসি, এটা এতদিন থেকে বুঝিয়ে আসছি, তুমি তো বুঝতে চাইছো না। আর কি করলে বুঝবে? কি করলে প্রমাণিত হবে আমি তোমায় ভালোবাসি? আমি মুচকি হাসলাম, কণ্ঠের ধীরতা বজায় রেখে বললাম, কই একদিনও তো প্রেম নিবেদন করলে না প্রেমিক পুরুষের মতো? একদিনও তো জিজ্ঞেস করলে না তুমি আমার প্রেয়সী হবে? ও অবাক হয়ে তাকালো আমার দিকে। নস্টালজিক হয়ে গেছে ও, তাকিয়েই আছে। তারপর হঠাৎ কোথাও একটা ছুটে গেল। খানিক বাদে যখন আসলো তখন দেখি ওর হাতে কয়েকটা বেলি ফুল। হাঁটুতে ভর দিয়ে বসে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, হবে আমার প্রেয়সী? আমার মনের অসুখের ঔষধ? এই ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দিবে? একটু অধিকার নিয়ে বলবে, এখন আমি এসেছি, আর এলোমেলো পাগলের মতো থাকা যাবে না। কথা দিচ্ছি তোমার চোখে জল আসতে দেব না। আমি এটা শোনা মাত্রই কেঁদে ফেললাম। ও অপ্রস্তুত হয়ে বলল, এই রে, কাঁদিয়ে দিলাম যে। আমিও হাঁটু গেড়ে বসে ওর গলা জড়িয়ে ধরে বললাম,
আজকে মাফের পর কাদালে ভয়ঙ্কর শাস্তি দিব। ও মুচকি হেসে বলল, পবিত্র ভালোবাসার কসম তোমার শাস্তি মাথা পেতে নেব। আনোয়ার সাহেব বুঝতে পারলেন তো ওর কথাটা রাখতে পারেনি। আমার চোখের জলের কারণ হয়েছে, ভালোবাসার কসম কেটেছিল শাস্তি ওর প্রাপ্য। এতটুকু বলে থামল রুষা। আনোয়ার সাহেব ব্যাকুল হয়ে জানতে চাইলেন, কি এমন হলো মা যে বিচ্ছেদের কষ্ট নেমে আসলো? বলবো তো। আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? অবশ্যই মোখলেস। দারোয়ান দৌড়ে আসলো তার সাহেবের গলা শুনে, বিনীত ভঙ্গিতে বলল, আজ্ঞে সাহেব, ম্যাডামের জন্য পানি নিয়ে আসো। জি সাহেব। হন্তদন্ত হয়ে ছুটে গেল দারোয়ান। 2 মিনিটের মাথায় পানির গ্লাস নিয়ে হাজির। রেখে যাও। জি। পানির গ্লাস রেখে চলে গেল দারোয়ান। আনোয়ার সাহেব গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নিন মা। রুশরা পানির গ্লাস হাতে নিয়ে 3 চুমুকে পানিটা শেষ করল। তারপর গ্লাস রেখে ব্যাগ থেকে টিস্যু বের করে আলতো করে মুখটা মুছে নিল। আনোয়ার সাহেব চুপচাপ তার কাজকর্ম দেখছিলেন। সবকিছুতেই মায়াবী মায়াবী ভাব, নস্টালজিক হয়ে যাচ্ছেন উনি নিজেই। টিস্যুটা আবার ব্যাগে রেখে রুশরা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, যা বলছিলাম, সেদিন আমার আর বন্ধুদের সাথে ঘোরা হয় না। তার সাথেই সময় কাটাই। জানাই ঢাকা যাব, সে বড় খুশি হয়। বলে সে আরো 2 দিন এখানে থাকবে, তারপর ঢাকায় যাবে। মেনে নিই সেটাই। সেদিন রাতেই ঢাকায় চলে যাই আমি। এরপর আবার আমাদের প্রেম শুরু হয় মুঠোফোনের মাধ্যমে। কতটা সময় দেখতে দেখতেই কেটে যায়, আমার মধ্যে ম্যাচিউরিটি আসতে শুরু করে। সম্পর্কের ভিত মজবুত হতে শুরু করে। কিন্তু এর মাঝেই আমার খালাতো ভাই আমাকে প্রপোজ করে বসে, আমি রাজি হই না। সে সময় নিতে বলে, কিন্তু আমি তো কমিটেড। ইয়াসিরকে জানালে সে একটু মন খারাপই করে। খালা বাসা থেকে অন্য কোথাও যাওয়ারও উপায় নেই, কারণ ইন্টার 2য় বর্ষে উঠে গেছি আমি। মুখ বুজে থাকতে হয়, অনেক সমস্যা ফেস করতে হয়। ভাইয়ার পাগলামি সহ্য করতে হয়, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে, সব অশান্তির ঔষধ ইয়াসির। ও সাহস যোগায় আমাকে। আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারি না আমার খালাতো ভাই আমার ওপর নজর রাখতে শুরু করে। ও জেনে যায় সবটা, আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে বাসায় জানানোর। মানসিক টর্চার করতে থাকে, বলে ওর সাথে রিলেশন না করলে আমার সম্পর্কের কথা বাসায় জানিয়ে দিবে। ভেঙে পড়ি আমি। ইয়াসিরের সাথে যোগাযোগ করতে হয় লুকিয়ে। তারপর একদিন মনে হয় না, হার লুকোবো না, যা হবার হবে। এইচএসসি পরীক্ষা দিয়েই আমি বাসায় সব জানিয়ে দিই। সবাই তো অবাক। সবার একটা বিষয়ই পছন্দ হয় না, ছেলের বয়স। ওকে সবাই ভালো ছেলে হিসেবে চেনে, কিন্তু আমার চাইতে বয়সে এত বড় ছেলেকে কি করে মানাবে? বাবা চাচারা রাজি থাকে না একদমই। 2 পরিবারের কথা হয়। বাবা আমার কান্নায় ফুটবল হয়ে শর্ত জুড়ে দেন, ওকে ভালো পজিশনে যেতে হবে, তাহলেই আমাকে পাবে, নয়তো না। ততদিন আমাদের যোগাযোগ বন্ধ থাকবে। মেনে নিই আমরা, কিন্তু আমি থাকতেই পারছিলাম না যোগাযোগ না করে। যোগাযোগের উপায় হিসেবে বের করি চিঠি লেখা। পুরাতন যুগের মতো আমাদেরও পত্র আদান প্রদানের মাধ্যমে প্রেম শুরু হয়। প্রতি শুক্রবার করে ওর চিঠি আসত। আমি 6টা দিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওর চিঠির জন্য। চিঠি পাওয়ার পর ওর 2টো ভালোবাসা মেশানো কথা শুনেই আমার অন্তর জুড়িয়ে যেত। মনে হতো ভালোবাসা মধুর, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও আর ওর ভালোবাসা। অবর্ণনীয় সুখে আমাদের দিনগুলো অতিবাহিত হতে শুরু করল। মাঝে মধ্যে মনে হতো এই ভালোবাসা সবার জীবনে আসুক। এই পবিত্র ভালোবাসা পাওয়ার অধিকার জীবনে সবারই আছে, সবারই। 2 বছরের মাথায় ইয়াসিরের চাকরি হয়ে যায় এবং ফাইনালি 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার জীবনে সবচাইতে খুশির দিন হয়ে যায় আমার বিয়ের দিনটা। আজকাল ভালোবাসে তো সবাই, কিন্তু মানুষটাকে পায় কয়জন? আমি পেয়ে নিজেকে সর্বোচ্চ সুখী দাবি করতে থাকি। বাবা মা চাইছিলেন আমি অন্তত আমার পড়াশোনাটা বাসা থেকেই করি, কিন্তু না, আমি বাসায় থাকলাম না, শ্বশুর বাড়িতে গিয়েই উঠলাম। নতুন নতুন সংসার, নতুন সব, খুব খুব ভালো লাগছিল। শ্বশুর বাড়ির সবাই কি ভালোটাই বাসে।
সংসারের তালে আমার আবার ওদিকে পড়াশোনা পিছিয়ে যেতে থাকলো। ওরও ছুটি শেষ হয়ে আসছিল। ওর বাবাকে বলায় বাবা তো প্রায় সাথে সাথেই বললেন তোরা ঢাকায় যা, বন্ধ পেলে না হয় আসবি, লেখাপড়ার ক্ষতি করার তো দরকার নেই। ওর বাবা এই কথা বললেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মা ব্যাপারটা অতটা পছন্দ করলেন না। যাক আমরা ঢাকায় চলে আসলাম। সব মোটামুটি ভালোই চলছিল, আমাদের দুজনের ছোট্ট সংসার। আমার পড়াশোনা ওদিকে, ওর অফিস। বন্ধ পেলেই হুট করে চলে যেতাম রংপুরে। সুখ স্বাচ্ছন্দ্যই কাটছিল সময়। দেখতে দেখতে 2 বছর কেটে যায় আমাদের সংসারের। একদিন সকালবেলা খবর আসে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের যেতে হবে। আমরা তাড়াহুড়ো করে বেরুলাম, পথেই খবর এলো বাবা আর নেই। বাবা চলে যাওয়ার পর শোকের ছায়া নেমে এলো সংসারে। মা পাগল প্রায়। তাকে সামলাতে আমরা কয়েক মাস থাকার সিদ্ধান্ত নিলাম। আমার আব্বা আম্মা এসে বোঝাতো ওনাকে, মাঝে মধ্যে ওনার পুরানো বান্ধবীদের সাথে দেখা করাতাম। ওনার বান্ধবীদের সাথে দেখা করতে গিয়ে হয়তোবা বাড়ির বউদের নিয়ে আলোচনা হচ্ছিল। উনি সেদিন বাসায় এসে আমাদের ডেকে বললেন, বিয়ে তো হয়েছে মেলাদিন হইল, এটাই আসল সময় বাচ্চা কাচ্চা নেয়ার। পরে বয়স বেশি হয়ে গেলে তোর বউয়েরই কষ্ট হবে। আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা শোনার জন্য। আমার ক্যারিয়ার গড়ার সময় এটা, আমি মোটেই বেবি চাইছিলাম না। এটা সেটা বুঝিয়ে সেদিনের মতো ব্যাপারটা সামাল দেয়া গেল। কিন্তু ওর মাথায়ও ব্যাপারটা গেঁথে গেছিল বুঝি। ও আমাকে প্রায়ই ভাবতে বলতো, কিভাবে পরিস্থিতি সামলানো যাবে তার প্ল্যান করত। এর ওদিকে তো মা প্রতিদিনই বলতেই থাকলো। আমাদের সংসারে অশান্তি মূলত এই বাচ্চা ঘটিত তর্ক বিতর্ক নিয়েই শুরু হলো। একসময় আমিও ভাবলাম, স্বামী শাশুড়িকে নারাজ করি কেন? বাচ্চা তো দুর্বলতা না হয়ে শক্তি হতে পারে। আমি রাজি হয়ে গেলাম। আমার ক্লাস মিস যাচ্ছিল, বললাম ঢাকায় ফেরত যেতে। ওর মা ভাই বোনকে একা ছাড়তে পারছিল না। আমি বললাম আমাদের সাথে ঢাকায় নিয়ে যাওয়া হোক। কিন্তু না, আমার শাশুড়ি কিছুতেই যাবেন না ঢাকায়। ওনার সাজানো সংসার ছেড়ে নাকি ইট পাথরের শহরে এসে ওনার একদমই ভালো লাগবে না। অনেক বোঝালাম আমরা, কিন্তু আম্মা রাজি না। শেষে চাচা শ্বশুর বললেন তারা দেখবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে তাদের ছেলে আর ছেলের বউ এ বাড়িতে উঠবে। এখানে একটা কথা, চাচা শ্বশুরের ছেলের সাথে আমার একদিনও দেখা হয় না এর মাঝে, কারণ ছেলেটা ময়মনসিংহে জব করত, ও নাকি বদলি নিয়ে রংপুরে শিফট করতে চায় এখন। কথা ওটাই হলো, ওরাই আমাদের বাড়িতে থেকে সার্বিকটা দেখাশোনা করবেন। আমরা খুশিই হলাম। আরও একটা বছর গেল এভাবেই। আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, ওদিকে বেবি প্ল্যানও করছিলাম, কিন্তু চেষ্টা করেও কনসিভ করতে পারছিলাম না। মায়ের প্রেশার বেড়ে গেল, কিন্তু ও আমার পাশে ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু টেস্ট দিল। নানা রকম বাজে চিন্তা আসছিল আমার মাথায়। একরকম উত্তেজনার বসে আমি পরদিন হসপিটালে গিয়ে খবর নিলাম একা একা। ডাক্তার আমার হাতে রিপোর্ট দিয়ে বলল, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউ ক্যান বি আর মাদার, বাট মেইন প্রবলেম তোমার হাজবেন্ডের মধ্যে। ও কখনো বাবা হতে পারবে না। আমি থমকে গেছিলাম এটা শুনে। কাতর হয়ে জানতে চাইলাম কোনো চিকিৎসা করানো পসিবল কিনা, কিন্তু ডাক্তার বলে দিল চিকিৎসা ফলপ্রসূ হবে না। আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম কি করা যায়। ব্যাপারটা জানলে ও খুব খুব কষ্ট পাবে। ঠিক করলাম এখন জানাবো না, কিন্তু ও তো রিপোর্ট চাইবে, কিছু তো দরকার। জানি না কেন আমি রিপোর্ট চেঞ্জ করানোর সিদ্ধান্ত নিলাম। ভাবলাম ওকে বলবো চিকিৎসা করালেই আমি সুস্থ হয়ে যাব, আর আমার একটা কনফিডেন্স ছিল আমি ও এই সংবাদ শুনলেও আমার হাত ছাড়বে না। আমি ওটাই করলাম, রিপোর্ট বদলে দিলাম। ও রিপোর্ট হাতে পেয়ে নির্বাক হয়ে বসেছিল কতক্ষণ। তারপর আমাকে বলল সমস্যা নেই, আল্লাহ চাইলে হবে। মা ব্যাপারটা জানার পর খুব নারাজ হয়ে গেলেন। আমি আবার আমার পড়াশোনার দিকে নজর দিলাম। ও পূর্বের তুলনায় একটু চুপচাপ হয়ে গেছিল। মা কল দিলে ওকে আলাদা হয়ে কথা বলতে বলতো। আমার খারাপ লাগতো, কিন্তু প্রকাশ করতাম না, কারণ আমার ওর ওপর আস্থা ছিল। যেই পড়াশোনার পেছনে এত কষ্ট করছিলাম আমি, সেটার ফল পেলাম ফাইনালি।
বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে হয়ে গেল। পোস্টিং হলো রংপুরেই। দারুণ খুশি হয়েছিলাম যে যাক এখন শ্বশুর বাড়িতেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। ওর জব ঢাকায় থাকার কারণে ও থেকে গেল, আমি রংপুরে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে আগের মতো পছন্দ করত না, ঠিক আমার সাথে তেমন কথাবার্তা বলতো না। আমি চেষ্টা করছিলাম সম্পর্ক সহজ করার, কিন্তু ওদিক থেকে সাড়া নেই। একটা ইন্টারেস্টিং কথা শুনবেন, আমার চাচা শ্বশুরের ছেলে কে ছিল জানেন? আমার সেই স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা। এত বছর পর ওকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ওর বউ আমার বান্ধবী নয়, অন্য মেয়ে। আমাকে দেখে ছেলেটা বলল, কি ভাবি চমকে গেলেন আমাকে দেখে? আগের কথা মনে রাখবেন না, বয়স কম ছিল, ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমারও সংসার হয়েছে। আমি পূর্বের কাজের জন্য অনুতপ্ত। ছেলেটা বললেও আমি কেন যেন বিশ্বাস করতে পারলাম না। একদিকে ভাবছিলাম না হয়তো আসলেই ভালো হয়েছে, বউ বাচ্চা আছে, চরিত্র ভালো হতে পারে। আমার সিক্সথ সেন্স বলছিল ও আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। এর মাঝে আবার ইয়াসির অসুস্থ হয়ে গেল। গুরুতর অসুস্থ অবস্থায় ওকে হসপিটালে অ্যাডমিট করা হলো। জানা গেল ওর কিডনিতে প্রবলেম, রিপ্লেস করতে হবে। আম্মা আমাকে দোষারোপ করলেন, কেঁদে কেঁদে বললেন এই অলক্ষীটা আমার সংসার খেতেই এসেছে, না সন্তান দিতে পারে আর না সংসারী। আমি স্তব্ধ হয়ে গেছিলাম আম্মার কথা শুনে। ভালো খারাপ সময় সব সংসারেই আসে, তাহলে এটা নিয়ে আম্মা আমাকে কিভাবে দোষারোপ করতে পারেন? সব ঝামেলা আমাকেই পোহাতে হচ্ছিল। ইয়াসিরের কিডনি রিপ্লেসের জন্য ডোনার খুঁজছিলাম, অন্যদিকে মায়ের খারাপ কথা সহ্য করার মতো না, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিলাম। আল্লাহকে ডাকছিলাম খুব করে। আল্লাহ সহায় হলেন এবং ডোনার পাওয়া গেল। এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ইয়াসির, কিন্তু ওর ভেতর আমূল পরিবর্তন আসলো যেন। বাসায় সবসময় আম্মা আমাকে নিয়ে অভিযোগ করতে থাকলেন। ওর মন মস্তিষ্ক বিষিয়ে তোলার ছোট্ট প্রয়াস। বুঝতে পারছিলাম ওদের পরিকল্পনা ছেলেকে আরেকটা বিয়ে করানোর। আমি চুপচাপ ছিলাম, আমাদের ভালোবাসা পরীক্ষা করার সময়। এর মাঝে হুট করে শাহেদ, মানে আমার চাচা শ্বশুরের ছেলে কি করে যেন জেনে গেল রিপোর্টটা ভুল। ও খোঁজ খবর লাগিয়ে জানল মূল সমস্যা আমার মাঝে নয়, ইয়াসিরের মাঝে। ওর আমার ওপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো। সব সময় কেমন কামনার চোখে দেখতে লাগলো আমাকে। সবার সামনে ঠিকঠাক, কিন্তু সবার অলক্ষ্যে আমার কাছে আসতে চাইত, ছোঁয়ার বাহানা খুঁজত। আমি ইয়াসিরের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। ও বলল তোমার ভুল ধারণা এটা, শাহেদের ওয়াইফ আছে, বেবি আছে, ও কেন করবে এটা? আমি বুঝলাম প্রমাণ ছাড়া পসিবল না। শাশুড়ি মা কথায় কথায় ঝগড়ার বাহানা খুঁজতে শুরু করলেন। প্রতিদিন বাড়িতে ঝামেলা লাগতই এক প্রকার। ইয়াসির শুরুতে কিছু বললেও এখন চুপচাপ হয়ে গেল। আমাদের মাঝে একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছিল, আমি বুঝতাম। শাহেদের অত্যাচার বাড়ল। ও আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিত সুযোগ পেলেই। একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি শাহেদকে থাপ্পড় মারলাম, চেঁচামেচি করলাম। সবাই ছুটে আসলো চেঁচামেচি শুনে। সবটা খুলে বললেও কেউ বিশ্বাস করল না, বরং উল্টো আমাকেই কথা শোনাল। শাহেদ ব্যাপারটা অন্যভাবে প্রেজেন্ট করল। আম্মা তো রাগে আগুন। আমি ইয়াসিরকে বললাম চলো আলাদা হয়ে যাই। আলাদা হবার কথা শুনে ও আমার ওপর চড়াও হলো। বলল আই থিংক উই নিড আ ব্রেক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কে ব্রেক হতে পারে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে এমন কিছু কি আদৌ আছে? আমি বিশ্বাস করতেই পারছিলাম না ওর কথা। তবে এটা বুঝতে পারছিলাম বাবা হওয়ার চাহিদা ওকে ওর ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। ওর মা নতুন বিয়ে করানোর যে চিন্তার বীজ ওর মাথায় ঢুকিয়েছেন তা অঙ্কুরিত হতে শুরু করেছে। নিজের জীবনের ওপর হাসি আসছিল আমার। তবে আমি নিজেকে প্রমিস করেছিলাম শাহেদের অত্যাচার আমি আর সহ্য করব না। এতে আমাদের আলাদা হতে হোক, সমস্যা নেই। ও তো একটা পাপেট হয়ে গেছিল ওর মায়ের হাতের, এরপরেও আমাকে কত অপমান সইতে হয়। ও দ্বিতীয় বিয়েতে মতো না দিলেও নাও করে না। আমি জানতে চাই ও আসলে কি চায়। ও বলে তোমাকে ছাড়া তো আমার থাকা সম্ভব না, কিন্তু মা, বুঝে যাই ওর মন কি চায়।
আনোয়ার সাহেব, একটা সংসার কখনোই ছোটখাটো কারণে ভাঙে না। আমার শ্বশুর বাড়ির লোকেরা তো আমার ওপর শারীরিক নির্যাতন করেনি, ওরা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমি যাকে ভালোবেসেছিলাম সে একটা ব্রেক চেয়েছে সম্পর্কে। জীবনে প্রথমবার সে কিছু চাইলো আর আমি দেব না তা কি হয়? ও ব্রেক চাইছিল, দিচ্ছি ব্রেক। আর শাহেদের শাস্তি? ওর শাস্তি তো সৃষ্টিকর্তাই দিয়েছেন আনোয়ার সাহেব। গত 1 মাস আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ও প্যারালাইজড হয়ে যায়। আপনার হাজবেন্ড কি কখনো জানতে পারবেন না মূল সমস্যা ওনার মাঝেই? সে তো জানে। জানে? জি। শাহেদ এবার আসলেই ওর ভুলটা বুঝতে পেরেছিল হয়তো। ওই সবাইকে আসল সত্যিটা জানায়। মা, তাহলে সব তো ঠিক হবার পথে। ডিভোর্সটা কি জরুরি? আনোয়ার সাহেব, সম্পর্কে যখন তিক্ততা আসে তখন সম্পর্ক বয়ে বেড়ানোর থেকে বের হয়ে আসা ভালো। বিশ্বাস স্বচ্ছ কাচের মতো, এটা একবার ভেঙে গেলে ভালোবাসাও পারে না জোড়া লাগাতে। আমার হাজবেন্ডকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো মাথায় আসেনি সে খারাপ সময়ে আমার হাত ছেড়ে দেবার চিন্তা মাথায় আনবে, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। আমার অন্ধবিশ্বাসের এবং ওর আমার বিশ্বাস ভাঙার শাস্তি একমাত্র ডিভোর্স। মা, তবুও যদি একটু ভাবতেন। আনোয়ার সাহেব, কথার ভেতরও কথা থাকে। কিছু জিনিস ব্যক্তিগত থাকে। ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো কাউকে বলা যায় না। সম্পর্ক সহজ করতে যখন একজন উপায় হিসেবে ব্রেক বেছে নেয়, এমনকি অপরজন চেষ্টা করার পরেও সে তার সিদ্ধান্তে অটল থাকে, তখন আসলে আর চেষ্টার নয়, বিচ্ছেদের দরকার পড়ে। আমার হাজবেন্ড ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে বিচ্ছেদ দরকার। হয়তোবা কখনো সৃষ্টিকর্তা চাইলে আলাদা পথে হাঁটতে হাঁটতে একটা গন্তব্যে দেখা হয়ে যাবে আমাদের। রুশরা অনেক শক্ত থাকার চেষ্টা করল, কিন্তু তার অজান্তেই তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনোয়ার সাহেব চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকলেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় এই মায়াবী মুখটাতে অসহনীয় কষ্ট, যন্ত্রণার ছাপ ফুটে উঠছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেপারে কলম বসালেন আনোয়ার সাহেব। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়তো কখনো বিচ্ছেদও দরকার। সমাপ্ত।